so proudly we hailed at the twilight's last gleaming, whose broad stripes and bright stars through the perilous fight o'er the ramparts we watched were so gallantly streaming. And the rugged red glare, the bombs bursting in air, gave proof through the night that our flag was still there. Oh, say does that star-spangled banner yet wave o'er the land of the free? প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকওয়াত হোসেন সেলিম। আজ আমাদের অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ, মৃদু ভাষণ পত্রিকার চিফ এডিটর এবং যিনি IFM এ কাজ করেছেন ডক্টর রেজা কিবরিয়া। রেজা, আপনাকে স্বাগত। আপনারা জানেন দর্শক, রেজা কিবরিয়া বাংলাদেশের সফল অর্থনীতিবিদ, সফল অর্থমন্ত্রী। বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়কে, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিতে যিনি বিরাট অবদান রেখেছেন। শাহ AMS কিবরিয়া, এবং শাহ AMS কিবরিয়া জাতিসংঘের উপমহাসচিব ছিলেন এবং বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন এবং তিনি IMF-এও কাজ করেছেন। তার এই যোগ্য উত্তরসূরি ডক্টর রেজা কিবরিয়া। তো রেজা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা দর্শক, আপনারা জানেন যে শাহ AMS কিবরিয়া 2005 সালে 27শে জানুয়ারি তার নির্বাচনী এলাকায় জনসভায় মর্মান্তিকভাবে সাপ্তাহিক গুলিতে নিহত হন এবং সেই বিচার এখন প্রক্রিয়াধীন রয়েছে। সেই বিচারে কিছুদিন আগে চার্জশিট হয়েছে, যদিও এর আগেও কয়েকবার চার্জশিট হয়েছিল। সেগুলিতে অর্থমন্ত্রী শাহ AMS অর্থমন্ত্রী কিবরিয়ার পরিবার পক্ষ থেকে নারাজি দেওয়া হয়েছিল, কিন্তু সম্প্রতি যে চার্জশিট দেওয়া হয়েছে সেটাতে ওনারা সেটার বিষয়ে ওনারা একমত হয়েছেন এবং সেই বিষয়ে বিচারের দিকে ওনারা তাকিয়েছেন। সেই বিচারটা কিভাবে হচ্ছে এবং ওনারা আশা করছেন যে অবশ্যই যারা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সেই বিষয়ে আমি এখন এই বিষয়ে কথা বলবো যে আপনার আব্বার যে কয়েকবার চার্জশিট হয়েছে, সর্বশেষ যে চার্জশিট হয়েছে সেখানেও কথা রয়েছে যে সেই বিষয় নিয়ে যে এখানে একটা রাজনৈতিক বিষয়ের প্রতি কেউ ইঙ্গিত করেছেন যে যারা অভিযুক্ত তারা বিশেষ করে সিলেটের নির্বাচিত মেয়র আরিফ এবং আরো অন্যান্য কয়েকজন বিষয়ে কথা হয়েছে। এই বিষয়ে আপনি একটু আমরা তো এটা বিচারাধীন একটা ব্যাপারে আমি সেরকম মন্তব্য করতে চাই না। চার্জশিটটা পুলিশ দিয়েছে এবং নামগুলি দিয়ে আমরা নারাজি কোনো পিটিশন দিইনি। এটার পরে আরও কয়েকজন নাম আছে, আর তাদের নাম যখন বিচারে যায় তখন সেই নামগুলি বলা হবে এবং চার্জশিটে সংযুক্ত করা হবে, আমি আশা করছি। আর এটা সম্বন্ধে আর কিছু করতে চাই না। আমি আপনার ক্যারিয়ার সম্বন্ধে, আমাদের দেশে বাড়ি নবীগঞ্জ থানায়, হবিগঞ্জে। আমার দাদা ছিলেন ডিভিশনাল ইন্সপেক্টর স্কুলস, শাহ ইমতিয়াজ আলী। উনি টেক্সট বুক লিখতেন আমাদের আসাম বোর্ডের, তখন তো সিলেট ব্রিটিশ আমলের আসাম বোর্ডের আন্ডারে ছিল। তো উনি বেশ পরিচিতি লাভ করেছিলেন টেক্সট বুক লেখক হিসেবে, আর উনি রিটায়ার করেছিলেন ডিভিশনাল ইন্সপেক্টর হিসেবে। তো পুরো সিলেটে মোটামুটি
যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র মানুষরা ওনার নাম জানতেন। তো আব্বা ছিলেন, আব্বার দুই ভাই ছিলেন, দুই ভাই মারা গেছেন। এক ভাই ছিলেন লয়ার অ্যান্ড শাহ শামসুদ্দিন আহমেদ, উনি পিপি ছিলেন, পাবলিক লিডার বলে হবিগঞ্জের। আর আরেকজন ছিলেন ওখানকার, উনি ব্যবসা করতেন, শাহ শামসুল হুদা। তো আব্বা পড়াশোনা করেছেন এমসি কলেজে সিলেটে, সেখানে উনি আইএ পরীক্ষা দিয়েছিলেন এবং পুরো ইস্ট পাকিস্তানে তখন উনি ফার্স্ট হলেন। তারপরে উনি গেলেন ঢাকা ইউনিভার্সিটিতে অর্থনীতি পড়তে এবং বিএ এবং এমএ পরীক্ষায় উনি ফার্স্ট আবার হলেন। এর মধ্যে কিন্তু ওনার জীবনের একটা বৈশিষ্ট্য ছিল যে আমাদের দেশের প্রত্যেক গুরুত্বপূর্ণ অধ্যায়ে ওনার একটা ভূমিকা ছিল, ছোট বড় বলেন যেটাই ছিল। উনি 52 সালে উনি আমাদের ভাষা আন্দোলনের সময় ওনাকে জেলে যেতেন এবং পরীক্ষার বোধহয় 1.5 মাস ছিলেন জেলে, পরীক্ষার 2 মাস আগে। সো এটা তো আপনি বুঝতে পারছেন, একটা ছাত্র জেলে বসে আছে পরীক্ষার সময়, কিন্তু ওটাতে কোনো অসুবিধা হয়নি এবং জেল বের হয়ে এসে উনি আবার ভালোই করলেন, সেম রেজাল্ট হল। তো তখন একটা রোল ছিল। উনি 54 সালে উনি এই যে পাকিস্তান ফরেন সার্ভিস জয়েন করেন। উনি প্রথম স্থান লাভ করেছিলেন এবং সেখান থেকে বিভিন্ন দেশে কাজ করলেন, কলকাতায়, ইন্ডিয়াতে, ইজিপ্টে, নিউ ইয়র্কে ছিলেন। আমরা নিউ ইয়র্কে আমিও ছিলাম তখন, 62 থেকে 65 আমরা নিউ ইয়র্কে ছিলাম। সো এটা একটা মেমোরেবল জায়গা। তারপরে ইরান, ইন্দোনেশিয়া, ইসলামাবাদ, আবার ওয়াশিংটন। তো ওয়াশিংটনে উনি 70 সালে ওয়াশিংটনে গেলেন এবং যুদ্ধের সময় উনি বাংলাদেশের পক্ষে ডিফেক্ট করলেন। অনেকে ছিলেন, সিনিয়র এনায়েত করিম ছিলেন। তো ওনাদেরকে নিয়ে উনি ডিফেক্ট করলেন বাংলাদেশের পক্ষে এবং মুজিবনগর সরকারের সাথে যোগাযোগ এস্টাবলিশ করা হলো, ওনাদের জন্য কাজ করলেন। তখন একটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছিলেন আমাদের ক্যাপিটাল হিলে। তখন সরকার তো বিপক্ষে ছিল, আপনারা জানেন, কিন্তু উনি কংগ্রেসম্যান, সেনেটরদের কাছে লবি করতে বের হতেন, সব তারা বিভিন্ন দিকে চলে যেতেন এবং সেনেটর কেনেডির সাথে তখন একটা সম্পর্ক হয়ে গেল। অনেক পরে আবার এটা বলবো, সেনেটর কেনেডি আমাদের হত্যার পরে আমাদের খুব সহযোগিতা করেছিলেন। তো এনিওয়ে অনেকের সাথে তখন পরিচয় হলো। ঢাকায় ফিরে এসে উনি পররাষ্ট্র মন্ত্রণালয় উনি পুরোটা অর্গানাইজ করলেন ডিজি অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতির সব রেগুলেশনস থেকে শুরু করে কিভাবে অর্গানাইজেশনাল চার্টটা হবে সব কিছু উনি ঠিক করেছিলেন এবং বঙ্গবন্ধুর সাথে কাজ করার একটা সুযোগ পেয়েছিলেন। বঙ্গবন্ধুর বিভিন্ন বিদেশ সফরে তিনি সঙ্গে যেতেন এবং উনি সেক্রেটারি ফরেন অ্যাফেয়ার্স ছিলেন। বাংলাদেশের ইতিহাসে একজনই সেক্রেটারি ফরেন অ্যাফেয়ার্স ছিল, তখন একটা পিকুলিয়ার সিস্টেম ছিল। ইন্ডিয়াতে একজন ফরেন সেক্রেটারি আর 3 জন সেক্রেটারি ফরেন অ্যাফেয়ার্স থাকে। বাংলাদেশ তখন একজন ফরেন সেক্রেটারি ছিল, আমার বাবার সিনিয়র, আর উনি ছিলেন সেক্রেটারি ফরেন অ্যাফেয়ার্স। আর পরে এটা করা হয়নি, কারণ এটা 2 জন সেক্রেটারি একটা মিনিস্ট্রি থাকা এটা প্র্যাকটিক্যাল না। তখন সেখান থেকে উনি চলে গেলেন অস্ট্রেলিয়াতে হাই কমিশনে, সেখানে 74-75 ছিলেন এবং সেখান থেকে জেনিভায় পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ। জেনিভা খুব ভালো পোস্ট হিসাবে ফরেন সার্ভিস মনে করতো না, কারণ এটা পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ, যেমন নিউ ইয়র্কের ইউএনএ পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ আছে, জেনিভার ইউএন এজেন্সিজের কাছে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ একজন, কিন্তু এটা মনে করতে লোয়ার গ্রেড অ্যাম্বাসেডরশিপ। তো সেখানে উনি বিশেষ সুনাম লাভ করলেন ইউএন সিস্টেমে এবং গরিব এবং সব উন্নয়নশীল দেশের মধ্যে উনি বেশ একটা সুনাম অর্জন করলেন। উনি গ্রুপ অফ 77-এর চেয়ারম্যান ইলেক্টেড হন এবং এটাতে বাংলাদেশের প্রোফাইলটা অনেক বেড়ে গেল। গ্রুপ অফ 77 হলো নন ডেভেলপড কান্ট্রিজের মেইন অর্গানাইজেশন তখন। সো ওনার সাথে প্রতিযোগিতা করেছিলেন ব্রাজিলের প্রতিনিধি
ইন্ডিয়ার প্রতিনিধি, ইন্দোনেশিয়ার প্রতিনিধি, এগুলো সব বড় দেশ, কিন্তু বিভিন্ন কারণে ভোটের পর দেখা গেল যে উনি ইলেক্টেড চেয়ারম্যান হিসেবে, এবং সেখান থেকে উনি ঢাকায় ফেরত আসলেন, ফরেন সেক্রেটারি ছিলেন 3 বছর। তখন সার্কের আইডিয়াটা উনি ফ্লোট করলেন এবং উনি অরিজিনাল পজিশন পেপার সার্কে লিখলেন, এবং সেটা তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটা প্রপোজ করলেন, এবং সার্কের অনেকটা উনি অরিজিনাল আইডিয়াটা তখন এটা ডেভেলপ হয়েছিল। তারপরে ওনাকে ইউএন থেকে একটা অফার দিলেন, জাতিসংঘ থেকে, এবং আপনাকে যেটা বলছিলাম আফগানিস্তান থেকে নিউজিল্যান্ড পর্যন্ত দায়িত্বে উনি ব্যাংককে হেডকোয়ার্টার্স ছিলেন এবং 11 বছর ওখানে ছিলেন, দায়িত্বে ছিলেন 11 বছর, এবং অনেক কিছু দেখতে পারেন এই যে র্যাপিড ডেভেলপমেন্ট এইসব দেশে, এবং ওনার সম্পর্ক ছিল সব দেশের সব লিডারদের সাথে, সুহার্তো, মার্কস থাইল্যান্ডের, তিনি নেপালের রাজা, এদের সাথে খুব ক্লোজলি কাজ করতেন, এবং কোরিয়ার প্রেসিডেন্ট, এবং অনেক কিছু দেখলে অনেক কিছু আমার মনে হয় উনি বাংলাদেশের জন্য অনেকটা অনুপ্রেরণা পেলেন যে দেশে গিয়ে একদিন এটা হয়তো একটু সুযোগ পাবেন। আর 92-তে উনি ফেরত আসলেন, এবং 94 যতদূর আমি জানি উনি শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে, এবং ইলেকশনের সময় উনি ইলেকশনের ভূমিকা রাখেন। এটা একটা অনেক বড় ভূমিকা। বিদেশি মহলে বিশেষ করে আওয়ামী লীগের সম্বন্ধে খারাপ ধারণা ছিল, উনি এটা অনেকটা দূর করলেন, এবং আমি মনে করি এবং অনেকে মনে করে, আমি শুধু না, যে ওনার খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল আওয়ামী লীগ সরকারে আসার পিছনে। কতটুকু সেটা অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে সেটা আমার সন্দেহ আছে এখন আওয়ামী লীগে, আমাদের দেশে এটা এখন বেশি। আর তারপরে উনি অর্থমন্ত্রী হিসাবে সফলতা বিভিন্ন দিক থেকে দেখা যায়। উনি মনে করতেন যে দারিদ্র বিমোচনের ব্যাপারে উনি বিধবা ভাতা, বিভিন্ন ধরনের নতুন ভাতা উনি ইনস্টিটিউট করলেন। আর মুদ্রাস্ফীতির হার, আপনারা যদি তখন দেশে গিয়ে থাকেন, মুদ্রাস্ফীতির হার 1 থেকে 1.5% মধ্যে ছিল, যেটা ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে আর আগেও হয়নি কখনো, আর পরে হবে কিনা আমার সন্দেহ, খুব কঠিন জিনিস। প্রবৃদ্ধির হার 5-6-তে রাখা সেটা সম্ভব, কিন্তু মুদ্রাস্ফীতির হার 1% থাকলে গরিব মানুষদের, বিশেষ করে তাদের জীবনযাত্রা অনেকটা সহজ হয়। এটা একটা খুব বড় একটা প্রবলেম প্লে করেছিলেন, এবং ব্যাংকিং খাতে এবং বিভিন্ন খাতে উনি সংস্কারের সূচনা করেছিলেন। আর তারপরে অপোজিশনে উনি মৃদুভাষণ ম্যাগাজিনটি করলেন, এটা খুব অনেক সময় দিতেন। উনি কখনো হতাশ হতেন না কোনো জিনিসে, যে পার্টির সবাই তখন একটা ইলেকশন হয়েছে, এবং অন্য পার্টির মানুষের সাথেও উনি সবসময় ভালো সম্পর্ক রাখতেন, এবং ওই ধরনের কখনো মানে একটা ফিলিং হতো না, কারণ দেশের জন্য দুই পার্টি কাজ করছেন, এই মানসিকতা আমি মনে করি ওনার মধ্যে ছিল, কিন্তু খুব বেশি মানুষের মধ্যে নেই, এবং এটা ওনার জন্য খুব দুঃখজনক ছিল। তো এটাই ওনার ক্যারিয়ার। বিভিন্ন দেশের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উনি যে অর্থমন্ত্রী থাকার পর যে কাজগুলো করেছিলেন, যে অর্থনীতিতে বিশাল সাফল্য, বিদেশে বিভিন্ন দেশে দেখা যায় যে বিভিন্ন শাসন ব্যবস্থা বা যারা পরবর্তী সরকার পরিবর্তন হলো, কাজের যে ধারাবাহিকতাগুলো থাকে, কিন্তু বাংলাদেশে সেটা হচ্ছে না কেন? একদল আরেক দলের কোনো ভালো কাজ তারা ভালো করতে চায় না, খুব সহজ জিনিসটা, এবং এটা বললে তারা মনে করে এটা এই কারণে সবাই, এটা তো যে কোনো দল চায় না যে আরেক দলের ভালো কাজগুলি সবার কাছে তুলে ধরা কেউ চায় না, কিন্তু ধারাবাহিকতা রাখা খুব দরকার, এটা রাখা দরকার। এই কারণে আমাদের রাজনৈতিক মানসিকতা কিছু পরিবর্তন দরকার। সেই বিষয়ে বিদেশে যে জিনিসটা দেখা যায় যে সরকার পরিবর্তন হয়, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি বা অর্থনীতি যে ব্যবস্থাপনা, যে তাদের যে প্রজেক্টগুলো দেখা যায়, যদি সরকার আসার পর এক সরকার পরিবর্তন আরেক সরকার যখন আসে, তাদের অনেকগুলো প্রজেক্ট মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। একটা খুব গুরুত্বপূর্ণ কারণ হলো যে প্রশাসনিক যে অবকাঠামো দেশে,
এটা নিয়ে কেউ নাড়াচাড়া বেশি করে না সরকার, যে কোনো সরকার। অনেক দেশে, জাপানে 1 বছর পর 9 মাস 8 মাস পরে নতুন প্রধানমন্ত্রী আসে, কিছু যায় আসে না তাদের, কারণ যে প্রশাসনিক যে সিস্টেমটা আছে ওদের পলিসিস মোটামুটি কনসিস্টেন্ট থাকে এবং ওখানে রাজনৈতিক হস্তক্ষেপ করতে কেউ চেষ্টা করে না, চেষ্টা করলেও তারা পারবে না, মানে এত শক্তিশালী পারবে না, এবং সবাই জানে যে এটা দেশে অনেক ক্ষতি হবে। আপনার বাবার অর্থনীতিবিদ ছিলেন, আপনি অর্থনীতিবিদ, আপনার অর্থনীতিবিদ হওয়ার বিষয়টা যদি বলেন। জি, আমি অস্ট্রেলিয়া পড়াশোনা শেষ করেছিলাম, আপা তখন হাই কমিশনার ছিলেন ওখানে। তারপরে আমি অক্সফোর্ডে পলিটিক্স, ফিলসফি আর ইকোনমিক্স পড়লাম, ওখানে আই গট আ ফার্স্ট ক্লাস। আর ক্যানাডায় কুইন্স ইউনিভার্সিটি ক্যানাডায়, ওখানে MA করলাম ইকোনমিক্সে। অক্সফোর্ডে ফেরত গিয়ে MPhil and DPhil ডক্টরেট করলাম। তো অনেক বছর পড়াশোনায় কাটিয়ে তারপরে আমি রিয়েল লাইফে একটুখানি আমি স্ট্রেট চলে গেলাম IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে। ওখানে আমি অনেক বছর ছিলাম এবং বিভিন্ন দেশের যে অর্থনৈতিক সংস্কৃতি যেটা করা যায়, যে সংস্কার করা যায়, সেটা আমরা দেখলাম যে অনেক কিছু করা যায়, অনেক কিছু শিখলাম। এবং আমারও একই স্বপ্ন যে একদিন দেশে যদি সুযোগ পাই আমি সেই চিন্তাটা একটু কাজে লাগাবো। আর আমি IMF মোস্ট রিসেন্টলি ছিলাম আফ্রিকাতে, আমি দার এস সালাম তানজানিয়াতে বেস ছিলাম। আমি ম্যাক্রো ফিস্কাল অ্যাডভাইজার ছিলাম 7টা দেশে, ইথিওপিয়া থেকে মালাউই পর্যন্ত, আর আমি বেস ছিলাম তানজানিয়াতে। তো ওটা আমি ছেড়েছি 2011-তে, তারপরে আমি ঢাকা চলে এসেছি। ঢাকায় গিয়ে কি করবেন? ঢাকায় কনসাল্টিং করছি, আবার IMF এর জন্য মাঝে মাঝে তারা ডাকে। আর মায়ের শরীর বেশি ভালো না, আমার ঢাকায় বিভিন্ন সমস্যা হয়, বয়সে যা হয়, তো আর কেউ নাই, আমি আমার বোন ছাড়া। তো এটা তো এখানে থাকেন। জি, সো আমাদের জীবনের প্রত্যেকের একটু বড় দায়িত্ব। তো আমি ঢাকায় আছি, মাঝে মাঝে কনসাল্টিং করতে বের হই, আর মৃদুভাষণ চালাচ্ছি অনেকদিন পরে। আমার ওয়াইফ সিমি, ওটার চিফ, সে এডিটর, আর আমার একজন ভাতিজা আছে, সে চালান শুভ, আর আমি চিফ এডিটর। আমি মাঝে মাঝে লিখি এবং অর্থনীতি নিয়ে আপনাদের বিষয়টা কি, আপনাদের যে মৃদুভাষণের? মৃদুভাষণ এটা এখন অল পারপাস একটা ওয়েবসাইট, আমরা অনেক কিছু কভার করি, সব নিউজ কভার করি। আই থিঙ্ক আমরা নেপালের ভূমিকম্পের আমরা বোধহয় ফার্স্ট ওয়েবসাইট আমরা নিউজটা দিয়েছিলাম। তো বিভিন্ন আর্টিকেল থাকে এবং নিউজও থাকে 24 ঘন্টা আপডেটেড হচ্ছে। খুব ছোট অর্গানাইজেশন, আমাদের এমন বিরাট কোনো সংগঠন না, যে অর্গানাইজেশন না। তো ওয়েবসাইটে যাবে, আমরা আবার কথা বলে যাবো। দর্শক সময়ের বিরতির পর আবার আমরা ঠিক আসবো আজকের আলোচনা। নিশাদ ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য: উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা: USA কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, 7ম তলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 1219। দর্শক, বিরতি পর আবার আমরা ফিরে আসলাম আজকে আমেরিকা। আজ আমাদের অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া। রেজা ভাই, আপনাকে আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম যে আপনার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে, আপনার যে বিশাল গৌরব উজ্জ্বল একটা ইতিহাস রয়েছে আপনার বাবার মতেই। কিন্তু আমরা দেশবাসী আশা করেছিলাম, আমরা যেটা শুনেছিলাম যে আপনি আপনার বাবার পদাঙ্ক অনুসরণ করে আপনার রাজনীতি সক্রিয় হবেন, দেশের জন্য কিছু করবেন, অর্থনীতির জন্য, দেশের অর্থনীতির জন্য কাজ করবেন। মানুষ কিন্তু এটা প্রত্যাশা করেছিল এবং আমরা এখানে যুক্তরাষ্ট্র বসে সেটা শুনেছিলাম আপনি রাজনীতি আসছেন এবং নির্বাচন করবেন। তো আসলে এই বিষয়গুলো একটু বলেন। রাজনীতিতে আসার কখনো আমার সেরকম ইচ্ছে ছিল না, এবং আপনারা যারা হবিগঞ্জের পলিটিক্স জানেন, আমাদের রাজনীতিতে আব্বাকে ফলো করতো যে আব্বার সাথে মারা গেল আমার চাচাতো ভাই শাহ মঞ্জুর হুদা। আব্বা চেয়েছিল যে
হয়তো সেই নেক্সট পরবর্তীতে পরবর্তীতে এই কাজগুলি করবে। কারণ আমার কখনো ইন্টারেস্ট ছিল না। আমি 2004-এর অক্টোবরে অস্ট্রেলিয়াতে একটা বিশ্ববিদ্যালয়তে গ্রিফিথে আমি প্রফেসরশিপ নিয়েছিলাম। তো অক্টোবরে নিয়েছিলাম 2004-এ, আর জানুয়ারি 2005-এ আমি ফেরত আসলাম, আর ফেরত যাইনি। কারণ আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে আমি ওই পথে যাব না। আমি এখন সেই জন্যে আমি ওর থেকে সরে আসছি। আব্বা মারা যাওয়ার পরে এই কথাটা শুনেছি, ওনার অনেক অসম্পূর্ণ কাজগুলি আমার করার দায়িত্ব আছে, কিন্তু আমি যখন মনে করি যে আমার সেই কাজ করার একটা সুযোগ পাবো, আমি হয়তো নেব, কিন্তু আমার মনে হতে হবে যে আমি সক্রিয়ভাবে জিনিসটা করতে পারবো। আমি এই পরিস্থিতিতে আমার কোনো ইন্টারেস্ট নাই এখন যে পরিস্থিতি আছে, কারণ এই ধরনের পলিটিক্সে আমার খুব আকৃষ্টকর পরিস্থিতি মনে করি না। মানে বাংলাদেশের যে রাজনীতি সেটা প্রতিদ্বন্দ্বিতা আর শত্রুতার মধ্যে একটা তফাৎ আছে। এটা এইভাবে এটা ইফেক্টিভ না। প্রতিদ্বন্দ্বিতা সবসময় দরকার। আমি অর্থনীতিবিদ হিসাবে মনে করি গণতন্ত্রে বা মার্কেটে আপনি প্রতিদ্বন্দ্বিতা সবসময় চান। আপনি যদি সুপার মার্কেট রাস্তার এই পাশে থাকে, ওই পাশে আপনারা চান আরেকটি সুপার মার্কেট, তাদের দাম একটা প্রতিদ্বন্দ্বিতা থাকলে অনেকটা কন্ট্রোল থাকে। প্রতিদ্বন্দ্বিতা না থাকলে এটা খুব একটা ডেঞ্জারাস সিচুয়েশন হয়, এবং সেটা মানে আমি দুঃখজনক মনে করি। এবং দুই দলের মধ্যে একটা সম্পর্ক থাকা, এটা তো এখন মানে একদল আরেকদলের সাথে কথা বলাটাই বা একটা আগেকার দিনে বিয়ের দাওয়াতে যেত, একসঙ্গে দেখা হতো, সোশ্যালি দেখা হতো। পার্লামেন্টে যতই মতবিরোধ থাকুক না কেন, হয়তো বকাঝকা করছে অন্য পার্টিকে, কিন্তু পরে তারা একসঙ্গে গিয়ে এখন তো এটা একটা কল্পনার বাইরে। এখন একদল আরেকদলের সাথে দেখা করাটা একটা ক্রিমিনাল অফেন্স। এরকম অবস্থা হয়েছে, এটা ঠিক না। আমি এটা মনে করি এটা খুব ডেঞ্জারাস, দেশের জন্য খুব ডেঞ্জারাস। এলাকায় যে আপনার আব্বা যে কাজ করেছেন অর্থনীতির জন্য এবং এলাকার জন্য, সেটা মানুষ সবসময় স্মরণ রাখছে। সেই যে আপনার আব্বার জন্য যারা কাজ করেছেন এবং আপনার আব্বার কর্মকাণ্ড দেখে, এবং মানুষ মনে করে যে আপনিও সেই জায়গাটা যাওয়ার মতো সেই যোগ্যতা রাখেন, এলাকাবাসী আপনাকে সেই ব্যাপারে কি বলেন? আমি জাস্ট বলবো যে আপনারা ধৈর্য রাখেন, একদিন সে সুযোগ আসবে। আমি একবার নমিনেশনের জন্য কাগজপত্র দিয়েছিলাম, কিন্তু আমার ভাগ্য ভালো যে সেটা হয়নি। আমি এটার থেকে দূরে থেকেছি। আর আল্লাহ তাআলা যখন মনে করেন যে সময় এসেছে, তখন আমি যদি সুস্থ থাকি, বেঁচে থাকি, আমি একটা কাজ করতে পারবো। সো আমি জাস্ট সবাইকে বলবো যে আপনারা ধৈর্য রাখেন, সময় মতো সব কিছু। কিন্তু আপনার যে মেধা, যে যোগ্যতা, অভিজ্ঞতা কথা বললেন, সেটা বাংলাদেশে যদি এই সরকারের কোনো দায়িত্বে থাকলে পরে সেই অভিজ্ঞতাটা আপনি আপনার মতেই কাজে লাগাতে পারতেন, সেটা মানুষ মনে করে। তো সেই বিষয়ে আসলে আপনার মূল প্রতিবন্ধকতাটা কি বলে মনে করেন? কেন আপনি ভয় পাচ্ছেন সেখানে যেতে? আমি ভয় পাচ্ছি না, আমাকে অফার করেনি সে বিষয়ে আমরা জানি যে আপনি বললেন যে এলাকার বাংলাদেশের বর্তমান পলিটিক্সের যে অবস্থা, সেটা অত্যন্ত যে মানে যে প্রতিযোগিতা থাকার কথা, সেই অবস্থাটা নাই। তো আপনি অনেক উন্নত দেশে আপনি কাজ করার সুযোগ হয়েছে। তো সেই প্রেক্ষিতে বাংলাদেশে অনেকেই যারা রাজনীতি করছেন, বিভিন্ন দায়িত্বে রয়েছেন, তারা বিদেশে যাচ্ছেন, বিদেশে প্রশিক্ষণ নিচ্ছেন। তো সেটা দেশে কাজে লাগানো হচ্ছে না কেন, সেই অভিজ্ঞতাটা? এটা খুব কঠিন প্রশ্ন, কিন্তু আপনারা খেয়াল করবেন যে দেশের প্রতি সবার ওইরকম কমিটমেন্ট নাই। দেশে তারা থাকে, কিন্তু পরিবারকে হয়তো পাঠিয়ে দিয়েছে ক্যানাডায়, আপনারা জানেন। এখন এটা কোনো অন্যায় না, আপনারা কিন্তু দেশের প্রতি আপনারা সেই যদি কনফিডেন্স, সেই যদি আস্থা না থাকে আমাদের ভবিষ্যতের উপর, তাহলে কাজ করা খুব কঠিন। আপনি যখন চিকিৎসার জন্য যখন সিঙ্গাপুরে চলে যান, আমাদের হাসপাতালগুলি, আমাদের ডাক্তারদের উপর আপনি ভরসা করেন না, এটাও একটা খারাপ সিগন্যাল সবার কাছে। এই ধরনের যারা নীতি নির্ধারক, তারা এটা খেয়াল করেন না যে এটা পাবলিকলি এটা কিভাবে জনগণ এটা কিভাবে দেখে এই জিনিসটা, তারা ঠিক ওটা নিজে বেলাতে করবে না। পেট্রিয়টিজম খুব ভালো, দেশপ্রেম থাকা খুব ভালো, কিন্তু আমি যাবো সিঙ্গাপুরে, আমি ঢাকার ভরসা করবো না, খুব ডেঞ্জারাস। আর আমাদেরও সিস্টেমগুলি আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে, আমাদের বিভিন্ন কারণে
রাজনীতি ঢুকে গেছে প্রফেশনসে, এবং সেটা ঠিক নেই। পেশাগতভাবে একটা ডাক্তারের মান যখন আপনি যাচাই না করে তার রাজনৈতিক ছাত্র জীবনে সে কোন দল করতো সেটা যদি গুরুত্বপূর্ণ হয়ে যায়, এটা খুব দুশ্চিন্তার কারণ। কারণ আমি চাই, আপনিও চাইবেন হসপিটালে গেলে আপনি বেস্ট ডক্টরের কাছে যাবেন, যে মেধায়, সে অভিজ্ঞতা, পড়াশোনায় সবচেয়ে ভালো। আপনি তার কোন পার্টির কার্ড ছিল ছোটকালে, এটা আপনার জন্য অত গুরুত্বপূর্ণ না। সো এই জিনিসটাও মানুষ প্রতিবাদ করছে না বাংলাদেশে, এটা আমি করি, কিন্তু সবসময় পপুলার না। তা আমরা চাই যে সবচেয়ে মেরিট বেসড অ্যাপয়েন্টমেন্ট হোক, এবং আমাদের দেশের যে সেবার মান, এটা একটা গুণগত একটা পরিবর্তন আসবে। আপনি যেই কথাটা বলছিলেন যে মেধার মূল্যায়নের বিষয়টা, আমরা কিন্তু এখান থেকে পেপারে মিডিয়া যা দেখি, যে দেখা যায় যে সব জায়গায় আওয়ামী ডাক্তার, একটা বিএনপি জাতীয়তাবাদী ডাক্তার গ্রুপ, আওয়ামী আমলা, বিএনপি আমলা, এই যে সব জায়গায় যে এরকম, এবং সাংবাদিকদের মধ্যেও সেটা রয়েছে, আওয়ামী সাংবাদিক, বিএনপি পন্থী সাংবাদিক বা বিরোধী সাংবাদিক, সরকারি, এই যে এই বিষয়গুলো, এইগুলা কি বিদেশে কি এগুলো দেখা যায়? যে বিদেশে তো বিভিন্ন রাজনৈতিক দল আছে, সরকার, রাজনৈতিক দল থেকেই তো সরকার হয়, সরকারে যায় রাজনৈতিক দল যারা পরিচালনা করে, যেমন এখানে যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট, রিপাবলিকান, এই বছর এই মেয়াদে ক্ষমতা হয়, পরবর্তী দেখা গেলো যে এখন ডেমোক্রেট আছে, পরে রিপাবলিকান আছে, কিন্তু রাজনৈতিক প্রভাব তো দেখা যায় না এরকম যে দলীয়ভাবে সবকিছুতে। বাংলাদেশে যদি আপনি সেই বিষয়ে, এটা অনেক বছর ধরে চলে আসছে, এটা 25 বছর ধরে, 1990 থেকে এটা সমস্যা। এটার কারণটা হলো যে আমাদের সরকার ক্ষমতা অনেক বেশি, এই দেশের সরকার, আমাদের দেশে কোনো কিছু করা সরকারি মানে সহযোগিতা না পেলে অনেকটা কঠিন। কিছু সেক্টরে লোকে করেছে, আপনি লয়ার হতে পারেন সরকারি সাহায্য ছাড়া, আপনি হয়তো গার্মেন্টস করতে পারবেন, কিন্তু সবখানে সরকারের হাত। এই দেশে এই জিনিসটা বেশি সেটা নেই, আপনার এটা একটা ইন্ডিপেন্ডেন্স আছে, এবং সরকারের আয়ত্তের বাইরে না থেকেও আপনি ভালো করতে পারেন আপনার পেশাতে, ডাক্তার বা লয়ার বা যেটাই হোক। বাংলাদেশে এটা সরকারের সাথে একটা সম্পর্ক না রাখলে আপনি ব্যবসা করতে পারবেন না, ব্যাংকে গেলে আপনাকে কোনো পাত্র দেবেন। এটা কোনো পলিটিক্যাল ইস্যু না, এটা আমাদের একটা সিস্টেমে একটা সমস্যা, এবং এটা অনেক বছর ধরে চলে আসছে। আমি বলি যে এই সরকারের না, এর আগের সরকারের সময় দেখা যায় একই ধরনের সমস্যা। এটা সরকারের ইনফ্লুয়েন্স, সরকারের ভূমিকা অন্য সেক্টরে কমাতে হবে। একজন অর্থনীতিবিদ হিসেবে আমরা জানতে চাই বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে যদি আপনি বলেন যে বাংলাদেশের অর্থনীতি এখন কি অবস্থা আছে? বাংলাদেশের অর্থনীতির হিসাবগুলিতে আমার সেরকম আস্থা নেই, এটা প্রথমে বলতে চাই। মানে 6% প্রবৃদ্ধির হার দেখাচ্ছে, সেটা খুব ভালো। অনেকটা আমাদের রিমিটেন্সের জন্য খুব স্ট্রং এখনো। সরকার যাই করুক না কেন, দেশে যাই হোক না কেন, দেশে বন্যা হোক, যাই হোক, ভূমিকম্প হোক, এই রিমিটেন্সগুলি কিন্তু ঠিক মতো আসছে, এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং রিমিটেন্সের সাইজটা অনেক বড় আমাদের দেশ থেকে। আমি খুব আশাবাদী ভবিষ্যৎ জন্য, কারণ এই অর্থনৈতিক এবং যে প্রশাসনিক অবকাঠামোর মধ্যে আমরা 6% গ্রোথ পাচ্ছি। যদি একটু সংস্কার করা হয়, যদি একটু উন্নত মানের দেশ পরিচালনার মানে উন্নত মানের পলিসি তারা আনে, নীতি আনে, তাহলে 9% অসম্ভব না। এবং আমি অনেকের সাথে এটা আলাপ করেছি, সবার একই মত যে বাংলাদেশে একদিন অনেক প্রবৃদ্ধি হার অনেক হবে, এবং এশিয়াতে এটা একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি একটা সেন্টার হবে, এবং বিভিন্ন কারণ আছে এটার জন্য। আমি মনে করি আমাদের ইন্ডিয়া অনেক ধরনের জটিল সমস্যা আছে, আমাদের ওইগুলি নেই। কিন্তু অমর্ত্য সেন আপনি জানেন যে কিছুদিন আগে মন্তব্য করেছেন যে বাংলাদেশের যে প্রবৃদ্ধি হার, বাংলাদেশের অর্থনীতি ইন্ডিয়ার চেয়ে বিভিন্ন ক্ষেত্রে অনেক ভালো করেছিলেন। অনেক আমাদের সোশ্যাল ইন্ডিকেটরস অনেক ভালো, আমাদের মেয়েদের পড়াশোনার ব্যাপারে আমরা অনেক দেখেছি এই সরকার, আগের সরকারের সময়। সো এই কয়েকটা এরিয়া আমরা খুব ভালো করেছি। আমাদের এখনো দারিদ্র বিমোচনের ব্যাপারে এই 6% প্রবৃদ্ধি খুব ভালো কথা, কিন্তু এখনো অনেক গরিব মানুষ আছে যারা এই প্রবৃদ্ধির হার শুনে তারা তাকিয়ে থাকে যে হ্যাঁ শুনলাম যে লোকে অনেক ভালো করছে, ব্যবসা করছে, কিন্তু আমাদের অবস্থা তো দিনে দিনে খারাপ হচ্ছে। তো এটা
এটা এই এই প্রবৃত্তিতে সবার একটা একটা অংশগ্রহণ করার একটা সুযোগ দেওয়া দরকার। এটা হওয়া উচিত এই বাজেটের মূল ফোকাস। আরেকটা ব্যাপার হলো দেশের যে অনেক ধরনের সেক্টরে কিছু সংস্কার দরকার। ব্যাংকিং খাতে অনেক সমস্যা দেখা দিয়েছে। আমাদের রোডস রাস্তাঘাটের মান খুবই পোর। আপনি যদি মালয়েশিয়া বাদ দেন, সিঙ্গাপুর বাদ দেন, আপনারা যদি শ্রীলঙ্কায় যান, আপনারা যখন হাইওয়েতে উঠেন তখন আমি যখন গেছি আমার মনটা খারাপ হয়ে গেছে। কারণ ওরা যদি পারে আমরা পারি না। আমার মানে শ্রীলঙ্কায় সবকিছু ভালো কিছু দেখে আপনি ভাববেন যে আমি হ্যাপি, আমি ডিপ্রেশনে চলে গেছি যে এরা কি করে পারলো আর আমরা পারলাম। এরা যুদ্ধ থেকে 5 বছর আগে যুদ্ধ থেকে বের হয়েছে এবং একটা কঠিন একটা যুদ্ধ, কিন্তু ইনক্রেডিবল প্রোগ্রেস হয়েছে। তো আমি এটা থেকে পরে আমি চিন্তা করলাম যে আমি আশাবাদী এরা যদি পারে আমরা অনেক ভালো পাবো। বাংলাদেশের বর্তমানে অর্থনৈতিক যে অবস্থা চলছে সেই কোন জায়গাটার মধ্যে আপনি বেশি মনে করেন যে এই জায়গাটার কারণে এখানে আর ওই জায়গাটা না হলে আরো ভালো হতে পারে, এই জায়গাটা এরকম হওয়া উচিত ছিল? আর কি মনে হয়? আমি সব ইন্ডাস্ট্রি সম্বন্ধে সেরকম জ্ঞান রাখি না, কিন্তু আমি ফাইন্যান্সিয়াল সেক্টরে এখনো অনেক সিরিয়াস উইকনেস আছে। আপনি যেখানে 15% ইন্টারেস্ট রেট লেন্ডিং এর জন্য আর 5-6% আপনি পাবেন ব্যাংকে টাকা দিলে, এই গ্যাপটা, এটাকে মার্জিনটা খুব বেশি, এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে থেকে ইন্টারমিডিয়েশন কস্ট এটা অনেক বেশি। এটা কমানো দরকার। ব্যবসা যারা করে তারা 15% ইন্টারেস্টে তাদের ব্যবসা করা খুব কঠিন। যারা টাকা ফেরত দিতে চায় না তারা 15% দিতে রাজি হয়, কারণ তাদের টাকা ফেরত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যে আসল ব্যবসায়ী সে খুব দুশ্চিন্তা করতে হচ্ছে 15% কি করে, তার জন্য এটা সমস্যা। কিন্তু অসৎ ব্যবসার জন্য কোনো প্রবলেমই নেই, 15% 20% যতই বলেন টাকাটা হাতে পেলেই থাকে। সো এই ধরনের একটা পরিস্থিতি আমাদের ব্যাংকিং খাতে আবার চলে আসছে। অনেক আইন পাশ করা হয়েছিল 96-এর সরকারে, কিন্তু অনেকটা পিছিয়ে গেছে আবার এইটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে কেলেঙ্কারি কথা শোনা যায়, হলমার্ক কেলেঙ্কারি, ব্যাংক ডাকাতি, বিভিন্ন রকমের যে এইগুলো আসলে কিভাবে প্রতিরোধ করা যায়, যে বিশেষ করে ব্যাংকিং খাতে যে অব্যবস্থাপনাটা? এটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং গভর্নর সাহেব, এটা ওনাদের দায়িত্ব। আমি এটাতে বেশি কিছু বলতে চাই না, কিন্তু অনেক দেশে করেছে এই ব্যাপারে কঠোর। কিন্তু অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক সাপোর্ট না থাকলে, পলিটিক্যাল উইল না থাকলে কাজগুলি করা যায় না। এটা খুব নির্ভর করে। সো ওনাদেরকে পুরোপুরি ব্লেম দেওয়া যায় না, বাট পলিটিক্যাল উইলটা দরকার চেঞ্জ করার, এবং আপনার কি কারণে হয় না সেটা তো আন্দাজ করা যায়। অর্থনীতি আপনার দৃষ্টিতে অর্থনীতি কোন জায়গাটা বাংলাদেশ সফল বর্তমান যেভাবে চলছে অর্থনীতি? আমি মনে করি আমাদের যে ম্যানুফ্যাকচারিং, গার্মেন্টস সবাই জানে, কিন্তু অনেক নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে, যেটা টেক্সটাইলস, পেইন্ট ম্যানুফ্যাকচার, সেরামিক্স, লেদার ইন্ডাস্ট্রিজ, এগুলিতে অনেক হচ্ছে এবং খুব হাই স্ট্যান্ডার্ডের প্রোডাকশন তারা বানাতে পেরেছে। সো আমি মনে করি যে ফিউচারে এই নন ট্রেডিশনাল এক্সপোর্টসগুলি বাড়বে। আমাদের পাট, আমাদের লেদার গুডস, এগুলি অত গুরুত্বপূর্ণ হবে না। ইভেন গার্মেন্টস, অনেক কিছু নতুন ইন্ডাস্ট্রিগুলি। দুর্বল জায়গাটা কোথায় অর্থনীতি বাংলাদেশে বর্তমানে? স্কিলসের ডেফিসিট। আমাদের শিক্ষার, উচ্চশিক্ষার মান অনেকটা কমে গেছে। আমি শিক্ষার হার দেখে আমি অত উৎফুল্ল হতে পারি না। আমি শিক্ষার হার নিয়ে আমি খুব বেশি মাথা ঘামাই। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়তে পড়িয়েছি। সো আপনাকে বলতে পারি যে আমি যে 96 থেকে 2000-এ যে স্ট্যান্ডার্ড দেখেছি, তারপরে ডিটেরিয়েশন হয়েছে। এবং অনেকে, আপনারা তো পড়েছেন খবরের কাগজে, 2000 ছেলে মেয়ে ভর্তির পরীক্ষায় যোগদান করে, 2 জন পাশ করে। এটা কি করে হয়? আর সব গোল্ডেন জিপিএ 5। সো সমস্যা আছে। সো সরকারের মধ্যে ওরা ওই পাশের হারটা খুব খুব গুরুত্বপূর্ণ মনে করে। আমার মনে হয় শিক্ষার মানটা যদি ফোকাস করলো, এটা আমাদের অর্থনীতির, এটা একটা ঝুঁকি, একটা রিস্ক মনে করি আমাদের অগ্রগতির ব্যাপারে। এই একটা আমার দুশ্চিন্তা আছে। আরেকটা বিষয় আপনি যে বললেন যে বিভিন্ন পেশার ক্ষেত্রে মেধা যে মূল্যায়নের কথা বললেন, একটা বিষয় তো আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে কোটা প্রথা রয়েছে,
বিভিন্ন ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা, ওই যে আঞ্চলিক কোটা, মহিলাদের কোটা, এই যে কোটা প্রথাটা কি সেই ক্ষেত্রে কি ভূমিকা রাখে? এটা আপনারা তো জানেন, আমেরিকায় যদি আপনি ওই সালে ছিলেন কিনা, 70s এটা নিয়ে বিরাট ডিবেট ছিল। এখানকার ব্ল্যাক আফ্রো আমেরিকানদের কোটা নিয়ে অনেক প্রশ্ন লোকে তুলেছিল তাদের। কিছু বছরের জন্য দরকার একটা ডিপ্রেসড কমিউনিটি করা। বাংলাদেশে কিন্তু উল্টা ব্যাপার, এটা হলো মুক্তিযোদ্ধা কোটা, তারপরে আরো বিভিন্ন মানে প্রায় 45%-এর মতো কোটা, আর বাকি। এটা খুব বিরাট একটা সমস্যা, কারণ আপনার এটা নিয়ে মাঝে মাঝে ডেমনস্ট্রেশন হয়, প্রোটেস্ট হয়। আমি এটা পক্ষপাতী না, কিন্তু কিছু ফোর্স আছে কোটাটা রাখলে অনেকখানে মেধার তালিকার বাইরে কাউকে ঢুকানো যায় বিভিন্ন সূত্রে, এই জন্যই কোটাটা আমার মতে। কিন্তু সেখানে এই লোকগুলা যে কোটা, যারা মেধা তালিকায় যে জায়গায় যাওয়ার কথা না সেই জায়গাটা যায়, দখল করে পড়ে, তখন তো তারা অর্থনৈতিক জায়গায় বসে, তারা বিচার ব্যবস্থা বসে, সব জায়গায় কিন্তু তাদেরকে বসানো হয়। তখন সেই যে মানের কথা বললেন, সরকার, এবং আমি যতটুকু জেনেছি যে বিভিন্ন মিডিয়া এসেছে যে যতগুলো এই বিষয়ে জনসংস্কার কমিশন, বিভিন্ন কমিশন করা হয়েছিল, প্রত্যেকটা কমিশনই কিন্তু পরামর্শ দেয় যে কোটা কথা বিলুপ্ত করার জন্য, কিন্তু সেটা হচ্ছে না। আমার এটা খুব আমার খারাপ লাগে এটা দেখে, এটা কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। এটা নিয়ে একটা গবেষণা করা দরকার, কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না। এটা সব সরকারের আমার নিজের আইডিয়া আছে, কিন্তু সবার এটা একটু চিন্তা করবেন যে কেন আপনারা নিম্নমানের লোককে কেন নিযুক্ত করতে চান। এটা কিন্তু সব সরকার এই বিষয়ে একমত, মানে প্রত্যেকটা বাংলাদেশের যতগুলো সরকার আছে সবাই একই মত। সো এটা নিয়ে কোন পার্টির ব্যাপার না, এটা সবাই এটা চায়। কেন চায় আপনারা বসে চিন্তা করলে আপনারা বের করে দিতে পারেন, আমি এটা বলতে চাই। আরেকটা বিষয় যে আপনি বাংলাদেশ সংসদে, জাতীয় সংসদের বিষয়ে জানেন যে কোটা ফি গাড়ি নেওয়া হয়, এই যে এই বিষয়টা দেশের অর্থনীতির জন্য এটা কতটুকু মঙ্গলজনক? এবং জানা যায় যে যার নামে যে এমপি সাহেবরা গাড়িগুলো নেন, ওনারা এগুলো ডিউলেটারগুলো বিক্রি করে দেয়, বা গাড়িটা রাখার পর নিয়ে অন্যের কাছে বিক্রি করে দেয়। এই যে ঘটনাগুলো শুনেছি, এটা অর্থনীতির জন্য কতটুকু ভূমিকা রাখে? এটা একটা আননেসেসারি প্রিভিলেজ। অনেক তাদেরকে এক্সট্রা বেতন দেওয়া উচিত, বাট আই থিঙ্ক যে এই প্রিভিলেজটা নিয়ে রিভিউ করা দরকার। আমার মনে হয় রিভিউ করতে পারে সরকার। আরেকটা জানেন যে আপনার অর্থনীতিবিদ হিসাবে যে প্রত্যেক বছরই শোনা যায় যে কালো টাকা সাদা করা হয়, এই যে বিষয়টা বাংলাদেশের অর্থনীতিতে বারবারই সেটা হচ্ছে, এটা কেন, এবং এটা আসলে কি দরকার অর্থনীতির জন্য? দরকার কিনা জানি, এটা করা উচিত না। অনেক সময় আপনাদের এটা যখন কালো টাকার ব্যাপারটা হলো যে এটা প্রত্যেক সরকার এটা করেছে। সো এগেন এটা কোনো দলের ব্যাপার না, খুব স্ট্রং প্রেশার আছে কিছু মহল থেকে এটা রাখার জন্য, এবং আমি মনে করি যে এটা বন্ধ করে দেওয়া দরকার। এবং ওই বিভিন্ন দুর্নীতি বা এটার বিরুদ্ধে অভিযান করার মতো আপনার নৈতিক অধিকার থাকে না যখন আপনি রাষ্ট্রীয়ভাবে যখন দিচ্ছেন, তাহলে আপনি এসব নিয়ে কথা বলাটা ঠিক না, বলে উচিত না। এটা কি বিদেশ, আপনি তো বাইরের অর্থনীতির উপর অনেক কাজ করেছেন, বাইরে কোনো দেশে এই ধরনের সুযোগ রয়েছে কিনা? হয়েছে একবার, ওয়ান্স এন্ড ফর অল, কিন্তু কিছুদিন পর কেউ করে না। কোন দেশে সেটা? দেশে আছে, এটা ইন্দোনেশিয়াতে একবার করেছিল। আর উন্নত দেশগুলোতে সেগুলো না, উন্নত দেশে আমার এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই। ব্যাপারটা হলো যে 20-40 বছর আগে যে ঘটনা ঘটেছে এটা নিয়ে কেউ ফলো আপ করে না। এটা ইভেন সিঙ্গাপুর করে, এটা একটু করা যায় না, কারণ এটা এই ধরনের ব্ল্যাক মানি ট্রেস করা খুব কঠিন। কিন্তু না, বাংলাদেশে কিছুদিন পর হয়, এটা সব সরকার ইন্ডিয়াতে বন্ধ করেছে, এই বাজেটে বন্ধ করেছে প্রথমবারের জন্য। এবং এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে ইন্ডিয়াতে, কারণ যাতে কালো টাকা তারা সবচেয়ে ক্ষমতাশীল। এবং দেখা যায় যে কালো টাকার সুযোগটা অনেক সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও সেই সুযোগটা নেই, সেটা আমি জানি না, আমার কোনো রেকর্ড নাই। আমরা আরেকটা বিষয়, আমরা জানেন যে জুনে বাজেট নিয়ে, জুনে বাজেট আসছে বাংলাদেশে, তো সেই বাজেট নিয়ে যদি আপনি বলেন বাজেটটা কেমন হওয়া উচিত? বাজেটের আমি ওই যে দুইটা ব্যাপার বললাম, আমার মনে হয় দুইটা জিনিস করা দরকার। একটা, ওই দারিদ্র বিমোচনের প্রোগ্রামগুলি আরো স্ট্রেংথেন করার কথা, এবং আমি শুনেছি তারা করবে। সো এটা একটা ভালো জিনিস, এবং এটা আমাদের সবাইকে উৎসাহিত করেছে। দ্বিতীয়টা হলো, যেটা প্রবলেম করবে না, এটার বিরুদ্ধে একটা মহল আছে, এটা হলো স্থানীয় সরকারের ফান্ডিং বাড়ানো।
নির্বাচিত স্থানীয় সরকার যে দেশে আছে এবং আমাদের সংবিধানে তাদের কার্যক্রম সম্বন্ধে অনেক কিছু লেখা আছে, আমাদের দেশে ফান্ডিং পায় না সেরকম। একটা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে 2টা বড় গাড়ি দেওয়া হয়, তারা এলাকায় গিয়ে বক্তৃতা দেয়, কিন্তু তাদের যে একটা আর্থিক ক্ষমতা কোনো উন্নয়নের কাজ করা, তা তো অনেক কাছের থেকে দেখতে পারে। এমপি ঢাকায় থাকে, এমপি গিয়ে সারাক্ষণ এসব কাজে, এবং সেটা সংবিধান নাই যে এমপি সাহেবের কাজ, কিন্তু সেটা না, এটা অ্যাকচুয়ালি স্থানীয় প্রতিনিধিদেরই কাজ। কিন্তু সমস্যা হলো যে এমপিদেরকে ভোট করতে হবে স্থানীয় সরকারকে টাকা দেওয়ার জন্য, এবং সবাই জানে এটাতে একটা সমস্যা আছে, কারণ স্থানীয় সরকারের যাদের ক্ষমতা তারা এমপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো তাদের ক্ষমতা থাকে। সো বাট এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশ অনেক পিছিয়ে আছে অন্য দেশে। আমাদের স্থানীয় সরকারের পার্সেন্টেজ অনেক কম, 10-এর কম, পুরো বাজেটের টাকা 10%-এর কম স্থানীয় সরকার। সেটা কত পার্সেন্ট করা উচিত বলে মনে করেন? রাশিয়াতে 20%, আমেরিকায় 55 থেকে 60, ইংল্যান্ডে 45 থেকে 48, ইন্ডিয়াতে 30, ইন্দোনেশিয়াতে 35, চায়নাতে 70-80, কারণ চায়নার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট খুব ধনী। সো আমরা সবার অনেক নিচে। রাশিয়া সবচেয়ে খারাপ 20%, তাদেরও পরে। সো এটা যদি ডাবল করা হয়, আমি মনে করি আমাদের গ্রামেগঞ্জের যে চেহারা 5-10 বছর একেবারে বদলে যাবে। এটা কি মনে হয়, এটা কেন বাংলাদেশে করার জন্য, বা এটা করা কি বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেটা কোনো সমস্যা হবে বলে সরকার করছে না, কি মনে হয় আপনার? যাদের উদ্যোগে এটা হওয়া উচিত তাদের কোনো ইন্টারেস্ট নাই, মানে বিশেষ করে সংসদে পাশ করাতে হবে। হ্যাঁ, সংসদে পাশ না হলে পরে সেটা আপনি আপনার ক্ষমতা কমাবার জন্য আপনি একটা আইন কেন পাশ করবেন? ওই জায়গায় সমস্যা কেন করবেন আপনাকে বুঝাতে হবে। একজনের যদি ওই ধরনের স্ট্রং নেতৃত্ব থাকতো, মানে ন্যাশনাল একটা নেতৃত্ব, তারা হয়তো করাতে পারত। ইন্দোনেশিয়াতে করেছে, ওখানকার সংসদ সদস্যরা আপত্তি করেছিল, ওখানকার প্রেসিডেন্ট হাবিবি পাস করে ফেলেছে, এবং ওখানে এক ধাক্কায় 15% থেকে 35% করে দিল। এবং আসলে ওদের আঞ্চলিক এবং স্থানীয় সরকারগুলি সব হেলথ ক্লিনিক চালায়, হেলথ ক্লিনিকে ডাক্তার থাকে না 6 মাস 8 মাস, কোনো ওষুধ নাই 2 বছর ধরে, এগুলি আর হয় না। মানে সমস্যা হলে তারা সোজা চলে যায় স্থানীয় সরকারের নেতৃত্বে। বাংলাদেশের সেটা সম্ভব বিরাট আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়ে অনেক কিছু। আমরা ঢাকাতান্ত্রিক, আমরা সবাই, আমিও ঢাকায় থাকি। ঢাকা দেশের সব কিছু চালায়, সব রিসোর্সেস ব্যবহার করে, এবং এটা খুব ডেঞ্জারাস জিনিস দেশের জন্য। এটা আমি মনে করি সবচেয়ে ডেঞ্জারাস জিনিস আমাদের দেশে, যে ঢাকার প্রাধান্য। ঢাকাকে মানে বিকেন্দ্রীয়করণের যে কথাটা, সেটা যদি না করা হয় তাহলে আসলে অনেকগুলি সেন্টার, সিলেট, রাজশাহী, কুমিল্লা, এগুলিকে প্রপার মিউনিসিপ্যালিটি গড়ে তোলা দরকার। মিউনিসিপ্যালিটি আছে, কিন্তু কোনো ফান্ডিং ছাড়া মিউনিসিপ্যালিটিকে আমি কোনো, সরকার দিকে তারাও তাকিয়ে থাকতে হয়। বক্তৃতায় কেউ যদি বলে যে হ্যাঁ আমি অনেক কিছু করেছি এটার জন্য, আমি ইকোনমিস্ট এবং আমার ফিল্ড হলো বাজেট, আমি বাজেটে দেখতে চাই কত টাকা দিয়েছেন, টাকা কত দিয়েছেন। তার বক্তৃতায় অনেক কিছু বলেছেন, কিন্তু টাকা কতটুকু দিয়েছেন, তাহলে আমি যাচাই করবো আপনার কথাটা মূল্য। বাজেটে আরেকটা যে বিষয়, সেটা যে গ্রামের যে বর্তমান যে অর্থনীতি, বা গ্রামের বেশিরভাগ, আপনি জানেন যে বাংলাদেশের 85% মানুষ গ্রামীণ অর্থনীতির সাথে সম্পৃক্ত, গ্রামে বাস করে বেশিরভাগ লোক, কৃষির সাথে সম্পৃক্ত। যে কৃষির যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, বাজেটে কৃষির দিকে আরো নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন কিনা? এটা খুব কঠিন, কৃষির অ্যালোকেশনটা খুব ছোট, এবং এটা বাড়াবার মতো সেরকম লবি কেউ নাই, তো লবি থাকা দরকার। এবং এটাই আমেরিকায় যেমন এগ্রিকালচার, আমেরিকানের যে কৃষি খাতটা খুবই মানে নগণ্য পপুলেশনের দিক থেকে, কিন্তু সেনেটে এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, কংগ্রেসে তাদের ক্ষমতা কিন্তু অনেক, এবং তারা বিরাট সুবিধা দিতে পেরেছে। আমাদের কৃষকদের সেরকম শক্তিশালী সংগঠন, খেয়াল করবেন, শক্তিশালী সংগঠন কৃষকদের নাই। বিভিন্ন পার্টিতে তারা আছে, কিন্তু কৃষকদের সংগঠন নাই, এবং তারা এই ধরনের সুযোগ সুবিধা নিতে পারছে। এটা যাবে, আপনি প্রায় প্রতি বছরই যুক্তরাষ্ট্রে আসেন, বছরে কয়েকবারও আসেন। তো যুক্তরাষ্ট্রে আপনার দেখা বাঙালি কমিউনিটি, বাঙালি পলিটিক্স, বাঙালি আর্থসামাজিক অবস্থা, সেটা নিয়ে যদি একটু মূল্যায়ন করেন। আমি
আমি কিন্তু বাংলাদেশের সিটিজেন এবং বাংলাদেশের পাসপোর্ট, কোনো বিদেশি কোনো রেসিডেন্স নাই। প্রথমে বলা উচিত আমার কোথাও যাওয়ার কোনো ইচ্ছা নাই, আমি দেশে থাকবো, যা হবার দেশে হবে। কিন্তু যারা বিদেশে আছেন তাদের বিভিন্ন পার্টির সাথে সম্পৃক্ততা থাকা এবং অনেক সময় দেওয়া, আমি এটাকে জিনিসটা একটু স্ট্রেঞ্জ মনে করি। আমি সবচেয়ে খুশি হব যখন বাংলাদেশ নেতা, ডেমোক্রেটিক পার্টির নেতা হোক, মূলধারা রাজনীতি, তারা স্টেট সেনেটে যাক, তারা ইউএস সেনেট হতে পারলে তো আই উইল সেলিব্রেট, ঢাকায় বসে আমি সেলিব্রেট করবো। বা একটা গভর্নর হতে পারতো, ইন্ডিয়ানরা তো করেছে, ববি। সো আমাদের কাউন্সিলম্যান পর্যন্ত হয়েছে বাঙালিদের থেকে। বাট আমি খুশি হব তারা আরো শক্তিশালী হোক এখানকার পলিটিক্সে, এবং বিভিন্ন স্টেটে তারা একটা প্রভাব ফেলার মতো এখন একটা সংখ্যা হয়েছে। নিউ জার্সিতে অনেক বাঙালি আছে, নিউ ইয়র্কে আছে, ফ্লোরিডাতে আছে, ক্যালিফোর্নিয়াতে আছে। তাদের একটা স্টেট পলিটিক্সের উপরে একটা প্রভাব ফেলার মতো সংখ্যা হয়ে গেছে, এবং এটা আমি দেখছি না, আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড। ইন্ডিয়ানরা পারে, পাকিস্তানিরা পারে, কিন্তু আমাদের দেশের মানুষ কেন পিছিয়ে আছে? আমার সন্দেহ হচ্ছে যে তারা এই দেশের পলিটিক্স এবং দেশের পলিটিক্সে আকৃষ্ট হওয়ার মতো খুব কম জিনিস আছে। আমাদের দেশের পলিটিক্স নিয়ে এত সময় কাটানো, আই ডোন্ট থিংক ইটস রাইট। হ্যাঁ, দেশের উন্নয়নের জন্য আপনারা গ্রামের স্কুলে আপনারা টাকা পাঠাবেন বা বিভিন্ন উন্নয়নের কাজে সহযোগিতা করবেন, ইনভেস্টমেন্ট করবেন, কিন্তু আমাদের দেশের পলিটিক্স সাথে আমার মনে হয় অত একটা ডিপ অ্যাসোসিয়েশন না থাকাই উচিত। সেটা, এবং দেশের যে অর্থনীতিতে প্রবাসীরা যে ভূমিকা রাখছে সেটা আপনি কি মনে করেন? এটা একেবারে ভাইটাল। এটা এই মুহূর্তে দেশের অন্য কোনো খাত ভালো না করলেও আমাদের যে রিমিটেন্সেস, আমাদের বিদেশে যারা আছে তারা যে টাকা পাঠায়, এটাই আমাদের অর্থনীতিকে ভাসিয়ে রেখেছে। সেটা সংখ্যাটা হিউজ, মানে রিমিটেন্সেস অফিশিয়াল অ্যান্ড আনঅফিশিয়াল, ইটস ভেরি লার্জ। যখন আমাদের শেষ করতে হবে, আপনার অনেক ধন্যবাদ আমাদের জন্য। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন।